সবাইকে স্বাগত নতুন একটি লাইভ ক্লাসে। আমি একবার চেক করি সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। আমরা এদিকে পড়ছিলাম ভারতের বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল পড়তে গিয়ে আমরা মূলত অধঃক্ষেপণ পর্যন্ত পড়েছি। এরপর আমরা ধীরে ধীরে ভারতের জলবায়ু এবং পরবর্তী দু একটি চ্যাপ্টার পড়ার পর আবার পুনরায় বায়ুমণ্ডলের চ্যাপ্টারে আমরা ফিরে যাব। তো আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের জলবায়ু। তো ভারতের জলবায়ু পড়তে হলে আমাদের কতগুলো ধারণা থাকা দরকার। তোমরা ক্লাস 9 অলরেডি পড়ে এসছো যে সূর্যের উত্তরায়ণ কি, সূর্যের দক্ষিণায়ন কি, তার সঙ্গে পড়ে এসছো কি করে ঋতু পরিবর্তন ঘটে, ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারেই ছিল। তো আশা করছি সেই ধারণাগুলো তোমাদের ক্লিয়ার আছে, এবং ওটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই ভারতের জলবায়ু চ্যাপ্টারটা বুঝতে পারবো। তো আমি ধরেই নিচ্ছি যে ওই অংশটা তোমরা জানো, ওই চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার আছে ধরে নিয়ে আমি এগোচ্ছি যে ভারতের জলবায়ু আমরা কি করে পড়বো। আচ্ছা, ভারতের জলবায়ু আমরা স্লাইডে পড়বো, তার আগে আমরা মূল কনসেপ্টটা জেনে নিই যে অ্যাকচুয়ালি ভারতের জলবায়ু কি, ভারতের জলবায়ু কিভাবে প্রভাবিত হয় ইত্যাদি সম্পর্কে। তো দেখো, এখানে আমরা ভারতের জলবায়ুকে মূলত ভারতের ঋতুকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এখানে শীতকাল। তোমরা যে কোনো কাল থেকে শুরু করতে পারো, আমি শীতকাল থেকে শুরু করব। তাহলে শীতকাল আমি এখানে দেখো লিখে দিয়েছি ডিসেম্বর টু ফেব্রুয়ারি। তারপর গ্রীষ্মকাল, এখানে মাসগুলো লিখে দিয়েছি, বর্ষাকাল এবং শরৎকাল। আমরা এইভাবে কন্টিনিউয়াসলি পড়াশোনা করব। ঠিক আছে, তো আমরা শুরু করছি এবার শীতকাল থেকেই। এখানে অবস্থান আমি দেখিয়ে নিয়েছি, দেখো স্লাইড তোমাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু তার আগে আমি মূল কনসেপ্টটা তোমাদেরকে একবার বুঝিয়ে দেবো যে মূল কনসেপ্টটা কি আর মূল কনসেপ্টটা আমরা কিভাবে ক্লিয়ার করব। তারপর স্লাইড থেকে আমি সবকিছু বোঝাবো। তো চলো আমরা মূল ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আশা করছি তোমরা স্লাইডগুলো দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখানে একটা ভারতের কিছুক্ষণ বা কিছু সময়ের জন্য আমাদের লাইভ কানেকশনটা কেটে গিয়েছিল, তো আশা করছি এখন আবার ঠিক হয়ে গেছে। তাহলে এখানে আমরা ভারতের একটি মানচিত্র বা ম্যাপ দেখতে পাচ্ছি। তো এই ম্যাপের মধ্যে তোমরা কয়েকটি জিনিস খেয়াল করো যে ভারতের ভূপ্রকৃতি কিন্তু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এখানে ভারতের ভূপ্রকৃতি বলতে আমাদের কয়েকটি অংশ যদি আমরা জেনে নিই, তাহলে ভারতের ভূপ্রকৃতি কি করে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। দেখো, এই অংশে যেটা রয়েছে এটাকে আমরা বলছি পশ্চিমঘাট পর্বতমালা, এটা রয়েছে পূর্বঘাট পর্বতমালা, এখানে রয়েছে গঙ্গা নদী প্রবাহিত হয় এই অংশে দিয়ে। আশা করছি তোমরা জানো এখানে থর মরুভূমি, এটা হিমালয় পর্বতমালা এই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে অ্যাকচুয়ালি সমুদ্রের তল দিয়ে এখানে আন্দামান পর্যন্ত বিস্তৃত। তো এই যে ভারতের ভূপ্রকৃতি, এটা টোটালি ভারতের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। কি করে করে সেটাই আমরা মূলত এরপর পড়বো। তো এটা পড়ার আগে আশা করছি এই সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তো এই জন্য আমি ডিটেলসে এই ব্যাপারেও যাচ্ছি না, আমরা তাহলে মূল পড়াটাই চলে যাই। তো এই অংশে দেখো, ভারতের দক্ষিণ দিকে এখানে রয়েছে ভারত মহাসাগর, এই জায়গাটায় এখানে বঙ্গোপসাগর, আর এটা আরব সাগর। ভারতের উত্তর দিকটা রয়েছে এখানে হিমালয় পর্বতমালা, আমি বলেই দিলাম একটু আগে। এবার ভারতের ঋতুকে আমরা ভাগ করেছি মূলত 4 ভাগে। কি কি? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল। তাহলে আমরা শীতকাল থেকে শুরু করি। শীতকালে কি করে হয় এবং কিভাবে কি ব্যাপার। দেখো, এই যে পশ্চিমঘাট পর্বতমালা এই অংশটাই রয়েছে, এটা পূর্বঘাট পর্বত। এবার
যদি কোনো বায়ু এই দুটি পর্বতমালাকে অতিক্রম করে আসার চেষ্টা করে, তারা কিন্তু পারে না। এই দুটি পর্বতমালা ওই বায়ুকে বাধা দেয়। তাই ভারতের সব জায়গায় মানে ওই পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে না। আমরা যদি শীতকালের বৈশিষ্ট্য ধরে নিই, তাহলে শীতকালে ভারতের মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। কেন হয় গ্রীষ্মকালটা পড়ানো হলেই তোমরা আরো বেটার বুঝতে পারবে। তাহলে শীতকালীন মৌসুমী বায়ু কি হয়, একটা আসে এদিক থেকে ভূমধ্যসাগর থেকে ভারতে প্রবেশ করে, আর একটা মৌসুমী বায়ু উত্তর থেকে এই উত্তর পূর্ব দিক থেকে এইভাবে প্রবাহিত হয়। আচ্ছা, আমি যদি আগের অংশগুলো কেটে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো, একটা বায়ু ভারতে প্রবেশ করে ভূমধ্যসাগর থেকে, যে বায়ুটা ঠান্ডা শীতল, আর আরেকটা বায়ু প্রবেশ করে এই উত্তর এই হিমালয় থেকে এই দিক দিয়ে, এই অংশ হয়ে। এবার প্রশ্ন হচ্ছে বায়ুটা এই দিক থেকে এই দিকে কেন প্রবাহিত হয়, অর্থাৎ এই দিক থেকে এই দিকে কেন প্রবাহিত হচ্ছে। তার মূল কারণ, যখন শীতকাল তখন কিন্তু ভারতের মানে আমাদের সূর্য তখন দক্ষিণ গোলার্ধের এই অংশে লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে থাকে লো প্রেশার, এই জায়গাটায় থাকে লো প্রেশার, আর এই দিকটায় থাকে হাই প্রেশার। আর আমরা জানি সবসময় বায়ু, আমরা সবসময় জানি যে বায়ু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হয়। তো যখনই শীতকাল আসে, এই অংশের বায়ু মানে উত্তর দিক থেকে এই লো প্রেশার হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হয়। সেই জন্য যেহেতু পুরো উত্তর দিকটা ভারতের উত্তর বা এই অংশটা যদি দেখি ল্যান্ডলক, মানে এই দিকটা পুরোটাই মহাদেশ। আর শীতকালে কি হয়, যেহেতু সূর্য লম্বভাবে দক্ষিণ দিকে কিরণ দেয়, তাহলে উত্তর দিকে তাপমাত্রা অটোমেটিক কম থাকে। উত্তর দিকে তাপমাত্রা এতটাই কম থাকে যে এই অংশের বায়ু অতিরিক্ত ঠান্ডা শীতল, ফলে শীতল বায়ু যে অঞ্চলের উপর দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে সেই অঞ্চলে কিন্তু ঠান্ডার পরিমাণ বেড়ে যায়। মানে সেখানে অতিরিক্ত ঠান্ডার কারণে তাপমাত্রা অটোমেটিক কমে যায়। তো এটা পুরো ঘটনাটা কি করে ঘটে আমি তোমাদেরকে দেখাবো। আমি রিকোয়েস্ট করবো তোমাদের 1 মিনিট তোমরা একটু ওয়েট করো। আমার স্লাইডটা আমি একটু সেট আপ করে নিয়ে তোমাদেরকে এরপর মূল ক্লাসে আমি নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম যে কি করে শীতকাল ভারতে আসে বা তৈরি হয়। তাহলে যেহেতু উত্তরের এই অংশটা অনেকটা শীতল বায়ু, তাহলে শীতল বায়ু ভারতের যে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের জলবায়ু অটোমেটিক শীতল হয়ে যায়। এবং এই শীতল বায়ু ভারতে প্রবেশ করা মাত্রই ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু জলবায়ুর যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হতে থাকে। তো কি কি পরিবর্তন হয়? প্রথম পরিবর্তন হয়, যেহেতু সূর্য দক্ষিণ গোলার্ধের উপর লম্বভাবে তখন এখানে কিরণ দিচ্ছে, এখানে তখন লো প্রেশার বা নিম্নচাপ অবস্থান করছে, এবং নিম্নচাপ অবস্থান করছে উত্তর গোলার্ধে উচ্চচাপ অবস্থান করছে। এই পরিস্থিতিতে যখন এই শীতল বায়ু ভারতের মধ্যে প্রবেশ করছে, ভারতের উত্তর ভারতের তাপমাত্রা কিন্তু দক্ষিণ ভারতের তুলনায় বেশি পরিমাণ কমে যায়। এবার তোমরা প্রশ্ন করতে পারো, কেন উত্তর ভারতের তাপমাত্রা দক্ষিণ ভারতের তুলনায় কমবে? কারণ প্রথমত এই বায়ুটা উত্তর ভারতেই প্রবেশ করছে,
আর দ্বিতীয় ব্যাপার, প্রথম প্রবেশ করছে উত্তর ভারতে, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা আমাদের দক্ষিণ ভারত। এই দক্ষিণ ভারতের কাছে দেখো জলভাগ অবস্থান করছে। আর আমরা জানি যে জল যেমন খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় না, আবার খুব তাড়াতাড়ি শীতল হয় না। তাহলে জলভাগের কাছে যে স্থলভাগ রয়েছে তারাও কিন্তু খুব উত্তপ্ত যেমন হয় না, আবার শীতল হয় না। ফলে এই শীতকাল যখন আসে তখন উত্তর ভারতের তাপমাত্রা দ্রুত কমতে থাকে, আর দক্ষিণ ভারতের তাপমাত্রা কিন্তু খুব একটা কমে না। আর উত্তর ভারতের তাপমাত্রা কমে যাওয়ার অন্যতম কারণ তো আমি বললাম যে এখান থেকে শীতল বায়ু উত্তর ভারতের মধ্যে প্রবেশ করে। এবার তোমরা ভাবতে পারো যে তাহলে উত্তর ভারতের যে বায়ুটা প্রবেশ করছে এখানে, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে উত্তর ভারতের যে বায়ুটা এর মধ্যে প্রবেশ করছে এই অংশে, উত্তর ভারতের যে বায়ুটা এখানে প্রবেশ করছে, তাহলে এই বায়ুটা এই দিক দিয়েই কেন এই দিকে আসছে? এই বায়ুটা তো ডাইরেক্ট দক্ষিণ ভারত হয়ে আসতে পারতো, তাহলে তো দক্ষিণ ভারতের তাপমাত্রা কমে যেতে পারতো। কিন্তু এর পিছনে কতগুলো কারণ বা যুক্তি আছে, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা নিশ্চিন্তে বুঝে যাবে যে বায়ুটা আমি কেন বারবার এই দিক দিয়েই এই দিকে দেখাচ্ছি, এই দিক দিয়ে দক্ষিণ ভারতে বায়ুটা প্রবেশ করছে না কেন। সেটা ক্লাস করার পর কিন্তু তোমরা নিশ্চিন্তে বুঝে যাবে। তো যাই হোক, আমি পরবর্তী অংশটা একবার দেখিয়ে দিই। তাহলে যখনই এই বায়ুটা এই দিক দিয়ে আসার চেষ্টা করে, তাহলে আসার পথে দেখো এই দিক যখন এই ভূমধ্য সাগর থেকে আসে, ভূমধ্য সাগর থেকে আসার সময় এই বায়ুটা কিছুটা পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে, শীতল বায়ু হলেও এর মধ্যে কিছুটা পরিমাণ জলীয় বাষ্প কিন্তু থাকে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু একটু হচ্ছিল, কারণ হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, আমার ওয়াইফাইটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আশা করছি এখন আবার হবে না, ঠিক হয়ে গেছে। তো যাই হোক, যখনই এই শীতল বায়ুটা উত্তর ভারতে প্রবেশ করে, এবং এই শীতল বায়ু কিন্তু কিছু পরিমাণ জলীয় বাষ্প ভূমধ্যসাগর থেকে নিয়ে আসে, তাহলে আসার পর শীতকালে যেহেতু শীতল বায়ু প্রবাহিত হচ্ছে সেটা সাধারণত শুষ্ক হওয়ার কথা, কিন্তু এই বায়ুটা কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। ফলে এই যখন ভারতের প্রথম উত্তর ভারতে প্রবেশ করে পাঞ্জাবের এখানে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। তাহলে শীতকালে যে ভারতে কোথাও বৃষ্টিপাত ঘটে না ব্যাপারটা তেমন নয়, শীতকালে কোনো কোনো জায়গায় ভারতের বৃষ্টিপাত ঘটে, এবং ঘটার পিছনে কিন্তু এই বায়ুটি দায়ী। কোন বায়ু? যে বায়ুটা ভূমধ্যসাগর থেকে আসছে, আসার পর ভারতে প্রবেশ করার পর পাঞ্জাবে এখানে বৃষ্টিপাত ঘটায়। এবার আর একটা প্রশ্ন আসে এখান থেকে, যে ভারতের দুবার বৃষ্টিপাত হয়, একবার শীতকালে হয়, একবার গ্রীষ্মকালে হয়, এমন দুটি জায়গার নাম লেখো। তাহলে একবার আমরা পেয়ে যাব পাঞ্জাব, কারণ এখানে আবার বর্ষাকালেও বৃষ্টিপাত হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আবার এই বায়ুটা দেখো শীতকালে, এই বায়ুটা যদি শীতকালে হয় শুধু তা নয়, এটা কিন্তু শরৎকালেও হতে পারে, সেটা আমরা শরৎকাল পড়ার সময় জানবো। তাহলে আপাতত আবার শীতকাল পড়ছি যেহেতু, তাহলে এই বায়ুটা কি করছে দেখো এইদিকে আসছে, আসার পর এই বায়ুটা এই জায়গার এই হিমালয়ে ধাক্কা খায়, ফলে এ কিন্তু পুরোপুরি পূর্ব দিকে চলে যেতে পারে না। যখনই এই হিমালয়টা ধাক্কা খায়, খাওয়ার পরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এবার আমাদের নিম্নচাপ তৈরি হয়েছে এই অংশে, নিম্নচাপ আছে, তাহলে এই বায়ুটার উদ্দেশ্য কিন্তু এই নিম্নচাপে আসা। এবার এই বায়ুটা যখন আসে, দেখো আসার পর ভারতের এই দক্ষিণভাগের ভূখণ্ড এখানে প্রবেশ করে, এই জায়গাটা প্রবেশ করে। এবার এখানে রয়েছে দেখো পূর্বঘাট পর্বত, তাহলে পূর্বঘাট পর্বতমালার এটা পূর্ব ঢাল, এটা যেহেতু পূর্ব দিক, আমরা যদি এটাকে পূর্বঘাট পর্বত বলে মনে করি, তাহলে দেখো এটা পূর্ব দিক মানে ইস্ট, এটাকে আমরা বলছি ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এটা পূর্ব ঢাল, এই পূর্বঘাট পর্বতমালার পূর্ব ঢালে এখানে এখানে ধাক্কা খায়। এবার এই বায়ুটা দেখো এই পর্যন্ত যখন এসেছিল শুষ্ক ছিল, কারণ এখান থেকে যে পরিমাণ, এই জায়গা থেকে যে পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করেছে সেটা কিন্তু এসে পাঞ্জাবে এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে। তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বায়ুটা শুষ্ক। এবার ধরো মনে করো শুষ্ক বায়ুটা এই দিক দিয়ে আসছে, দিকে আসছে, এই অংশে সাধারণত এই বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না। এবার এখানে হিমালয় পর্বতে ধাক্কা খায়, খেয়ে এই দিক দিয়ে আসে, দেখো এখানে রয়েছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করে, করার পর আবার যখন দক্ষিণ ভারতের এই জায়গায় এসে ধাক্কা খায় পূর্বঘাট পর্বতমালায়, ধাক্কা লাগার পর এই পূর্বঘাট পর্বতমালার এই যে পূর্ব ঢাল এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটান ফলে এখানে শীতকালেও বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে ভারতের শীতকালে বৃষ্টিপাত হয় এরকম দুটি জায়গা আমরা পেলাম। কি কি? একটা হচ্ছে এই পাঞ্জাব, এই অংশটা, এই অংশটা পাঞ্জাব, আর একটা হচ্ছে এই
ভারতের দক্ষিণ অংশে যে পূর্বঘাট পর্বতমালা, যেটাকে আমরা করমণ্ডল উপকূল বলে থাকি। তাহলে দেখো মনে রাখবে এখানে কিন্তু আমরা দুটি অংশ পেলাম, যেখানে শীতকালে বৃষ্টিপাত হয়। আর এই দুটি অংশকে আমরা যখন বর্ষাকাল পড়বো তখনও দেখবো এখানে বৃষ্টিপাত হচ্ছে। তার প্রভাবে কিন্তু আমরা বলতে পারবো যে এই দুটি জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়। এবার বর্ষাকালে এখানে কেন বৃষ্টিপাত হয় তার কিন্তু পদ্ধতিটা আলাদা, সেটা আমরা জানবো যখন বর্ষাকাল পড়বো। তাহলে আপাতত আমরা শীতকাল পড়ছি, শীতকালে কোথায় কিভাবে বৃষ্টিপাত হয় আর কেন হয়। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এর সঙ্গে আর শীতকালে আরো কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই। আমি আগে ম্যাপটা আবার রেডি করি, করে তোমাদের শীতকালের বৈশিষ্ট্য আর কয়েকটি রয়েছে সেটা একটু বলে দিই। আচ্ছা, এবার শীতকালে আমাদের ভারতে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে প্রায় নয়, মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে। 2-4 দিন বা 2-1 দিনের জন্য বৃষ্টিপাত হয়। আবার হিমালয় পার্বত্য অঞ্চল যেটা আমরা দেখছি, এখানে হিমালয় পার্বত্য অঞ্চল, এখানে তুষারপাত হয়, এই অংশে বৃষ্টিপাত হয়ে থাকে উত্তর পশ্চিম ভারতে। সেটা কেন হয়, সেটাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। ওই যে একটু আগে আমি বললাম, যেখানে যে ভূমধ্যসাগর আছে সেখান থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু এখানে প্রবেশ করে, শীতল বায়ু হলেও সে কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বায়ু, এবং এখানে প্রবেশ করার পর এই অংশে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, যেটাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। তবে আচ্ছা, করমণ্ডল উপকূলে কেন হলো বুঝতে পারোনি, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যে জায়গা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে, তাহলে আমার অন্তত বুঝতে সুবিধা হবে যে এই জায়গাটা আমার একবার রিপিট করা প্রয়োজন। লাইভ ক্লাস এই জন্যই সুবিধা, আমি তোমাদেরকে একবারের জায়গায় দুবার বুঝিয়ে দিতে পারবো। করমণ্ডল উপকূলে কেন বৃষ্টিপাত হয় আমি আরেকবার ব্যাখ্যা করছি। তাহলে করমণ্ডল উপকূল বলতে দেখো, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, আর এখানে একটি পর্বতমালা রয়েছে যেটাকে আমরা বলছি পূর্বঘাট পর্বতমালা। এটা একটু ভালো করে খেয়াল করো। এবার এখানে পূর্বঘাট পর্বতমালাটা এইভাবে অবস্থান করছে। তার এই দিক হচ্ছে, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক, মানে এটা ইস্ট, এটা ওয়েস্ট। যখন মানে শীতল এবং শুষ্ক বায়ুটা এই জায়গা থেকে কিছুটা আর্দ্র বায়ু, মানে ভূমধ্যসাগর থেকে ভারতের এখানে প্রবেশ করছে, ভাবো। এবার সে কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কোথায়? পাঞ্জাবে। তাহলে এখানে বৃষ্টিপাত ঘটানো মানে কি, তার মধ্যে যা জলীয় বাষ্প ছিল সেটা শেষ হয়ে গেল। তারপরে এই বায়ুটা শুষ্ক বায়ুতে পরিণত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার এই বায়ুটা যখন চেষ্টা করে পূর্ব দিকে চলে যাওয়ার, কিন্তু এখানে রয়েছে হিমালয় পর্বত, আরাকান পর্বত, যেটা মায়ানমারের মধ্যে হিমালয়ের বর্ধিত অংশ। এবার যখন এই জায়গায় এই বায়ুটা আসে, সে কিন্তু পূর্ব দিকে যেতে পারে না, এই আরাকান পর্বতে ধাক্কা খেয়ে সে এই দিকে চলে আসে। এবার এখানে দেখো রয়েছে বঙ্গোপসাগর, তাহলে এই বঙ্গোপসাগরে প্রবেশ করার আগে পর্যন্ত এই বায়ুটা কিন্তু ছিল শুষ্ক বায়ু। এবার যখনই বঙ্গোপসাগরে প্রবেশ করলো এই জায়গাটায়, তাহলে বঙ্গোপসাগর থেকে কিছু পরিমাণও কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করবে। তাহলে শুষ্ক বায়ু এবার কিছুটা আর্দ্র বায়ুতে পরিণত হলো। এবার এই আর্দ্র বায়ুটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ওর লক্ষ্য কিন্তু এই নিম্নচাপে আসা, নিম্নচাপের মধ্যে আসবে। এবার আর্দ্র বায়ুটা এই দিক দিয়ে যখন আসছে, কিছুটা আর্দ্র বায়ু এখানেই পূর্বঘাট পর্বতমালায় ও ধাক্কা খায়। আচ্ছা, এটাকে পূর্বঘাট পর্বতমালা বলছি, এই পূর্বঘাট পর্বতমালাটা এইরকম ভাবে আছে। তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক। এবার পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালার পূর্ব ঢালে যখন এই বায়ুটা ধাক্কা খায়, তখন এই পূর্বঘাট পর্বতমালায় ধাক্কা খাওয়ার ফলে এই পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এবার প্রশ্ন হচ্ছে পূর্ব ঢালে বৃষ্টিপাত কেন ঘটায়? কারণ এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করেছে, ওর মধ্যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প যখন পূর্বঘাট পর্বতমালার পূর্ব ঢালে বাধা পাচ্ছে বা ধাক্কা খাচ্ছে, তার প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে শীতকালে কিন্তু এখানে একবার বৃষ্টিপাত ঘটলো, আবার এখানেও একবার বৃষ্টিপাত ঘটলো, এইটা তোমরা মনে রাখো। এরপর আমরা বর্ষাকালে ওখানে কেন বৃষ্টিপাত হয় সেটা পড়বো। তাহলে একবার তোমরা অন্তত আমাকে নক করো যে এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, কনসেপ্ট এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা শীতকালের কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারলাম। এবার এর সঙ্গে আমি জাস্ট একটি অ্যাডিশনাল পয়েন্ট তোমাকে যোগ করছি। দেখো, এই জায়গাটা যে বৃষ্টিপাত হলো শীতকালে, কোথায়? ভূমধ্যসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে। এটাকে স্থানীয় ভাষায় আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। পশ্চিমী ঝঞ্ঝা কেন বলি? দেখো, এটা তো ভারতের পূর্ব দিক, এটা ভারতের পশ্চিম দিক। তাহলে এই পশ্চিম দিক থেকে এই বায়ুটা প্রবেশ করে শীতকালে এমনিতেই প্রচন্ড ঠান্ডা উত্তর ভারতের এই অঞ্চলগুলো,
তারপরে আবার এখানে বৃষ্টিপাত ঘটায়, ফলে ঠান্ডার পরিমাণ বেড়ে যায়, তাহলে ওরাকে ঝঞ্ঝাট বলে মনে করে। তো সেই জন্য পশ্চিম দিক থেকে এসে এই ভারতের পশ্চিম দিকে এখানে শীতকালে এমনিতেই ঠান্ডা, তার মধ্যে বৃষ্টিপাত ঘটিয়ে আরো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য নামই দিয়েছে এরা পশ্চিমী ঝঞ্ঝা। তো পশ্চিমী ঝঞ্ঝাটা বুঝতে পেরেছ আশা করছি। একে পশ্চিমী ঝঞ্ঝা কেন বলে সেটা আমরা পড়ে নিলাম। তাহলে আমাদের শীতকালটা যদি ক্লিয়ার হয় একবার আমাকে জানাও, আমি নেক্সট পরের ঋতুতে চলে যাব, যে পরের ঋতুটা কেন তৈরি হচ্ছে। এরপর কিন্তু আমি তোমাদের এর বৈশিষ্ট্য কি, কোন কোন মাস থাকে আমি ডিটেলস বলবো, শুধু আগে কনসেপ্টটা একবার ক্লিয়ার হোক, বাকি অংশটা আমি তোমাদেরকে ডিটেলস নিয়ে আসছি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা শীতকালের পর এবার পরের অংশ চলে যাই। এবার শীতকাল আমরা মোটামুটি তোমরা ধরে রাখো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কোনো কোনো বইতে তোমরা মার্চ মাসও পেয়ে যাবে, মার্চ মাসে অর্ধেক সময় পর্যন্ত, কিন্তু আমরা আপাতত ধরে নেব যে শীতকাল মানেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এটা ভারতে শীতকাল অবস্থান করে। তো এরপর আমরা গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল কি করে আসে সেটা আমরা একবার জেনে নিই। আচ্ছা, এবার শীতকাল মানেই আমরা কিন্তু এটাকে পড়ে নিয়েছি, দেখো যে শীতকাল মানেই সূর্য দক্ষিণ গোলার্ধের উপর, মানে ভারতের দক্ষিণ অংশে এখানে লম্বভাবে কিরণ দিচ্ছিল, আর এখানে ছিল লো প্রেসার আর এখানে ছিল হাই প্রেসার। এবার সূর্যের উত্তরায়ণ ঘটার সঙ্গে, সূর্যের উত্তরায়ণ ঘটে শীতকাল যখনই ভারতে আস্তে আস্তে শেষ হতে থাকে, মানে ওই মার্চ মাস নাগাদ আস্তে আস্তে কিন্তু সূর্যের উত্তরায়ণ শুরু হয়। তোমরা ক্লাস 9-এ পড়েছো, ভেবে দেখো ওই সূর্যের উত্তরায়ণ কি দক্ষিণায়ন কি, একবার মনে করলেই পুরোটা বুঝে যাবে। এবার তাহলে সূর্য আস্তে আস্তে কি করে, উত্তর গোলার্ধের উপর লম্বভাবে কিরণ দিতে শুরু করে। তাহলে যখনই উত্তর গোলার্ধের উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে, বিশেষ করে 21শে মার্চের পর থেকে এটা বিশেষ করে শুরু হয়। তো যখনই এবার আমি তাহলে মনে করছি ওটা 21শে মার্চ পেরিয়ে গেছে, সূর্য আপাতত এই উত্তর গোলার্ধের উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তো এই পরিস্থিতিতে কি হবে, ভারতের উত্তর দিকের তাপমাত্রা বাড়তে থাকবে, বিশেষ করে এই অংশের তাপমাত্রা বাড়তে থাকবে। এই অংশটা কোন অংশ দেখো লিখে দিয়েছি, থর মরুভূমি। সমগ্র উত্তর ভারতের তাপমাত্রাই বাড়ে, কিন্তু সব থেকে বেশি বাড়ে এই থর মরুভূমির তাপমাত্রা। আর তখন দক্ষিণ গোলার্ধের ঠিক শীতকালের বিপরীত, এই জায়গাটা কি হবে, তখন এই জায়গাটা থাকবে শীতল। তাহলে এখানে তাপমাত্রা বাড়লো মানে এই জায়গাটা তখন লো প্রেসার, মানে নিম্নচাপ। আর এই জায়গাটা শীতল মানে এই জায়গাটা তখন হাই প্রেসার, মানে এই জায়গাটা উচ্চচাপ। তাহলে আমরা জানি বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এবার ভাবো, তাহলে এখানে যে নিম্নচাপটা তৈরি হয়েছে, আচ্ছা এখানে যে নিম্নচাপটা এই জায়গায় তৈরি হয়েছে, তাহলে এই নিম্নচাপটার মধ্যে বায়ুর ওই জায়গায় যাওয়ার প্রধান লক্ষ্য, এই উচ্চচাপের বায়ু চেষ্টা করবে এই নিম্নচাপে যেতে। তখন উচ্চচাপ শুধুমাত্র এইখানে থাকে না, এখানে যেহেতু আমাদের আরব সাগর রয়েছে, তাহলে এখানে একটু উচ্চচাপ থাকে, এখানে ভারত মহাসাগর, এখানেও উচ্চচাপ থাকে, এখানে বঙ্গোপসাগর, এদিক দিয়েও কিন্তু বায়ু ওই নিম্নচাপে যাওয়ার চেষ্টা করে। এই যে নিম্নচাপ রয়েছে, বায়ুর প্রধান উদ্দেশ্য এই নিম্নচাপে যাওয়া। কিন্তু নিম্নচাপে যাওয়ার আগে কি হয়, যে উত্তর গোলার্ধের উপর যেহেতু সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে এই অঞ্চলটায়, তাহলে উত্তর ভারতের তাপমাত্রা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে যায়। একটা জিনিস মনে রাখবে, এই উত্তর ভারত বিশেষ করে থর মরুভূমি অঞ্চলের তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু ভারতের বর্ষাকাল শক্তিশালী হবে। তো সেই জন্য গ্রীষ্মকালটা, ভারতের বর্ষাকাল কত দিন পর আসবে বা বর্ষাকালের ইন্টেন্সিটিটা কি হবে, কতটা বৃষ্টিপাত হবে, সবকিছু নির্ভর করে এই নিম্নচাপটা কতটা শক্তিশালী হলো তার উপরে। এই নিম্নচাপটা কতটা শক্তিশালী হলো তার উপরে, যদি এই নিম্নচাপের শক্তিশালী বেশি হয় তাহলে কিন্তু উচ্চচাপ থেকে বেশি পরিমাণে বায়ু কিন্তু এই নিম্নচাপে আসার চেষ্টা করবে। তাই এই নিম্নচাপটা শক্তিশালী হওয়া খুব গুরুত্বপূর্ণ।
আচ্ছা, নিম্নচাপটা শক্তিশালী কখন হবে? যদি ভারতের গ্রীষ্মকাল মোটামুটি একটু বেশি সময় ধরে থাকে, বা সূর্য যদি এখানে বেশি লম্বভাবে এখানে কিরণ দিয়ে থাকে, তবেই। এবার আশা করছি গ্রীষ্মকালটা কেন হয়, কিভাবে হয় তোমরা বুঝতে পারছো। তো আমি একটু কথা এখানে কয়েকটি বৈশিষ্ট্য আপাতত বলে দিচ্ছি। গ্রীষ্মকালে সাধারণত যখন এই যে ভারতের উত্তর অংশের উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল, এই জায়গাটায় উত্তরভাবে লম্বভাবে বা এই জায়গাটায় লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন এই অঞ্চলে তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাচ্ছে। ফলে এখানে তৈরি হচ্ছে নিম্নচাপ, এখানে তাপমাত্রা কম, এখানে তৈরি হচ্ছে উচ্চচাপ। এটা হচ্ছে গ্রীষ্মকালের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এই গ্রীষ্মকালে যেহেতু এখনো যতদিন না পর্যন্ত এই দক্ষিণ অংশে বা সমুদ্রের বায়ু ভারতের মধ্যে প্রবেশ করছে, ততদিন পর্যন্ত কিন্তু ভারতে গ্রীষ্মকাল থাকে। তাহলে সমুদ্রের বায়ু যতদিন না ভারতে প্রবেশ করছে ততদিন ভারতে বৃষ্টিপাত হওয়ার কথা নয়। তার মানে আমরা ধরেই নিতে পারি যে গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিপাত হয় না। তবে হ্যাঁ, সবসময় এটা ঠিক নয়, কখনো কখনো স্থানীয় কারণে কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হতে পারে। তো তবে সেটা বর্ষার বৃষ্টি নয়। আমরা মাঝে মাঝে দেখি যে গ্রীষ্মকালে কখনো কখনো বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কখনো বর্ষার বৃষ্টি নয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি গ্রীষ্মকালে যে আমরা মাঝে মধ্যে বৃষ্টিপাত দেখি, সেই বৃষ্টিপাতটা কি বৃষ্টি? সেটা কিন্তু স্থানীয় কারণে সেই বৃষ্টিপাতটা হয়ে থাকে। মনে করো লোকালি এখানে হঠাৎ করে কোনো কারণে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেল। এবার এই নিম্নচাপের আকর্ষণে আশেপাশে উচ্চচাপ থেকে বা আশেপাশে আর্দ্র বায়ু এখানে আসার চেষ্টা করলো, তার প্রভাবে সেই বায়ু উপরে উঠলো, উপরে উঠে সেখানে মেঘ তৈরি করে তার থেকে এখানে বৃষ্টিপাত ঘটালো। তাহলে এটাকে আমরা বলছি স্থানীয় বৃষ্টিপাত। এটা কিন্তু বর্ষার বৃষ্টি নয়। তা এই গ্রীষ্মকালে তাহলে আমরা বলতে পারি যে কখনো কখনো স্থানীয়ভাবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হয়। এবার যে স্থানীয়ভাবে বৃষ্টিপাত হয়, এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, এই যে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা যখন গ্রীষ্মকালে স্থানীয় কারণে বৃষ্টিপাত হয়, একে কিন্তু আমরা বলি কালবৈশাখী। আবার এই অসম, এই জায়গাটায় যখন স্থানীয়ভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি বরদৈছিলা। আবার এই দক্ষিণ ভারতে কিন্তু কখনো কখনো স্থানীয় কারণে বৃষ্টিপাত হয়ে থাকে, যদিও তার স্থায়িত্ব বেশি দিন নয়, তখন আমরা তাকে বলে থাকি আম্রবৃষ্টি। তাহলে গ্রীষ্মকাল যে একদম বৃষ্টিহীন তা নয়, কখনো কখনো বৃষ্টিপাত হয়, এবং সেই বৃষ্টিপাত স্থানীয় কারণে হয়, এবং স্থানীয় কারণে হওয়ার জন্য স্থানীয়ভাবে তার এক এক জায়গায় এক এক নাম। আমি যে তিনটে নাম বললাম, একটা হচ্ছে কালবৈশাখী, একটা অসমের সৃষ্টি হয় বরদৈ, অসমে যেটা সৃষ্টি হচ্ছে আমি বললাম বরদৈছিলা, আর দক্ষিণ ভারতে আরেকটি সৃষ্টি হয়ে থাকে যেটাকে আমি নাম দিয়েছি আম্রবৃষ্টি। এই যে এই অংশটা আম্রবৃষ্টি, এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট প্রশ্ন আসে। তো এগুলো হচ্ছে গ্রীষ্মকালের মূল বৈশিষ্ট্য। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রা হয়, সেটা তো আমি বললাম যে স্লাইডে আমি দেখিয়ে দেবো, সেটা তোমাদের অসুবিধা হবে না। তবে আমি যেহেতু গ্রীষ্মকালটা পড়াচ্ছি একটু বলে দিই, সব থেকে বেশি তাপমাত্রা কিন্তু হয় এই জায়গাটায়। কত হয়? এখানে 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু কখনো কখনো তাপমাত্রা চলে যায়, 55 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 45 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই থর মরুভূমিতে চলে যায়। এবার এখান থেকে যত তোমরা দক্ষিণ দিকে যাবে, তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে। কারণ আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে দক্ষিণ ভারতটা হচ্ছে সমুদ্রের কাছে অবস্থিত। তাহলে সমুদ্রের কাছে যদি অবস্থিত হয়, তাহলে সমুদ্র, আমরা জানি জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় না, আবার তাড়াতাড়ি শীতল হয় না। যদি এই ঘটনা ঘটে, তাহলে জলের কাছে যে স্থলভাগ থাকবে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি উত্তপ্ত হবে না, শীতল হবে না। ফলে উত্তর ভারতের তাপমাত্রা অনেক বেশি, দক্ষিণ ভারতের তাপমাত্রা কম। এবার দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে কোনো কোনো জায়গায় তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্তও থাকে, কিন্তু উত্তর ভারতে সেটা অকল্পনীয়। উত্তর ভারতে সেটা হবে না, কারণ উত্তর ভারতে সূর্য বেশি লম্বভাবে তখন কিরণ দেয়। আর উত্তর ভারতে যেহেতু ল্যান্ডলক, উত্তর ভারতের কাছাকাছি বড় কোনো জলাশয় নেই, সেই জন্য উত্তর ভারতের তাপমাত্রা বেশি আর দক্ষিণ ভারতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। আমি এরপর তোমাদের ছক করে আলাদা করে লিখে দেবো কোন জায়গার তাপমাত্রা কত থাকে, তোমরা চাইলে তখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, গ্রীষ্মকাল আশা করছি তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে, এটা বুঝতে আর অসুবিধা নেই। একবার নক করে দাও যদি
এই জায়গাটা কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটা দরকার আবার বুঝিয়ে দেবো। আর যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভারতের মূল যে অংশটা পড়বো, যেখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতের বর্ষাকাল। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে আমি বর্ষাকালে চলে যাই, যে ভারতের বর্ষাকালটা কিভাবে ঘটে, এবং এটা খুব ইন্টারেস্টিং, এবং এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের থাকে পরীক্ষায়। তাহলে আমরা ধরে নিয়েছি যে ভারত এবার উত্তর গোলার্ধের উপর সূর্য লম্ব, ভারতের উত্তর অংশের উপর সূর্য লম্বভাবে এই জায়গাটা কিরণ দিয়েছে। কিরণ দেওয়ার ফলে এখানে খুব গভীর নিম্নচাপ তৈরি করেছে, আর দক্ষিণ ভারতের এখানে গভীর উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তো তাই যদি হয়ে থাকে, এবার এই দক্ষিণ ভারতের যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, দক্ষিণ ভারতের বায়ুটাকে জলীয় বাষ্প কেন বলছি, কারণ এখানে মহাসাগর আছে, ভারত মহাসাগর, এখানে আরব সাগর, এখানে বঙ্গোপসাগর। তাহলে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু এবার চেষ্টা করবে এই জায়গায় আসতে। এই জায়গাটা কোথায়? থর মরুভূমি বা উত্তর ভারতে। এবার এটা আরব সাগরের বায়ু, সে চেষ্টা করবে এখান থেকে এই জায়গায় যেতে। আবার এই বঙ্গোপসাগরের বায়ু, সেও কিন্তু চেষ্টা করবে এইখান থেকে এইখানে যেতে। কিন্তু এই বায়ু দুটো সরাসরি, আমি যেভাবে এখন অ্যারো দিয়ে দেখালাম, তারা কিন্তু যেতে পারে না সরাসরি। কেন পারে না সেটা একটু বলে দিই। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় একটি পর্বত শ্রেণী রয়েছে, যেটাকে আমরা বলছি পশ্চিমঘাট পর্বতমালা। আবার এখানে আরেকটি পর্বত শ্রেণী রয়েছে, যেটাকে আমরা বলছি পূর্বঘাট পর্বতমালা। এবার আরব সাগর থেকে মৌসুমী বায়ুর একটি শাখা, সে চেষ্টা করছে এই জায়গায় আসার। এবার সে কি করে? এদিক দিয়ে পশ্চিমঘাট পর্বতমালায় প্রবেশ করে। যখনই পশ্চিমঘাট পর্বতমালা এখানে প্রবেশ করে, এবার পশ্চিমঘাট পর্বতমালা কিভাবে অবস্থান করছে দেখো এইভাবে। তাহলে এটা পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, এটা পূর্ব ঢাল। যখনই পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে এসে বাধা পায়, এ কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা আর একে এই পূর্ব দিকে আসতে বাধা দেয়, যেতে দেয় না। তখন এই বায়ুটা কি করে? এই পশ্চিমঘাট পর্বতমালা বরাবর উত্তর দিকে যাওয়ার চেষ্টা করে, এই দিকে, এবং এই দিক দিয়েও এখানে প্রবেশ করবে। তাহলে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রথম বাধা পায়, বাধা পেয়ে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যেটাকে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলি। তাহলে এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। যখন পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায়, পশ্চিম ঢাল থেকে পূর্ব ঢালে আসে, তখন কিন্তু এই বায়ুতে বিশেষ পরিমাণ জলীয় বাষ্প থাকে না, শুষ্ক হয়ে যায়। ফলে এই পূর্ব ঢালে এসে আর বৃষ্টিপাত হয় না, বা হলেও তার পরিমাণ কম হয়। এই জন্য পূর্ব ঢালকে আমরা বলি বৃষ্টির ছায়া অঞ্চল, আর পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো যাই হোক, এই আরব সাগরীয় বায়ু পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে এখানে প্রচন্ড ঘুরতে ঘুরতে প্রচন্ড বৃষ্টিপাত ঘটায়, এবং বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে উত্তর দিকে যায়। এবার যত উত্তর দিকে যায়, ওর কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে যত উত্তর দিকে যায়। তাহলে আমি মনে করলাম এখন এই পর্যন্ত এসছে। তাহলে এখানে যখন আসে, দেখো এই জায়গায় যখন প্রথম থাকবে তখন বৃষ্টিপাত বেশি হবে। এরপর যত উত্তর দিকে যাবে, বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে, কারণ জলীয় বাষ্প আস্তে আস্তে শেষ হতে হতে যায়। তোমরা কিছুদিন আগে শুনেছো যে মুম্বাইতে বিশাল পরিমাণ বন্যা হয়েছে। তো মুম্বাই এই পশ্চিমঘাট পর্বতমালার এইরকম একটি জায়গায় অবস্থিত, এইরকম একটি জায়গায়। ফলে যেহেতু পশ্চিমঘাট পর্বতমালাটা এইভাবে অবস্থান করছে, আর এই দিক থেকে আরব সাগরীয় শাখা আসছে, ফলে পশ্চিমঘাট পর্বতমালা একে যেতে, পূর্ব দিকে যেতে বাধা দেয়। ফলে এই বায়ুটা এখানেই গোল গোলে ঘুরতে শুরু করে, এবং তার প্রভাবে এখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়। এই জন্য মুম্বাই, পুনে ওই দিকে কিন্তু প্রচন্ড, যখন বৃষ্টিপাত হয় প্রচন্ড বৃষ্টিপাত হয় এই আরব সাগরীয় শাখার প্রভাবে। তারপর এই বায়ুটা ধীরে ধীরে এই বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে উত্তর দিকে যায়। এবার ভাবো, তাহলে এখানে বেশিরভাগ বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে, তাহলে যত উত্তর দিকে যাচ্ছে এর কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করেছে, এবং উত্তর দিকে যেতে যেতে যখন এই থর মরুভূমি বা নিম্নচাপে এসে পৌঁছায়, তখন কিন্তু এর মধ্যে জলীয় বাষ্প বিশেষ কিছু থাকে না। তো যেহেতু এখানে আর বিশেষ কিছু জলীয় বাষ্প এখানে থাকে না, তাহলে এখান থেকে বৃষ্টিপাত আর ঘটে না, বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। ফলে এখানে তৈরি হয় মরুভূমি। তাহলে আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতমালায় বাধা পেয়ে আস্তে আস্তে উত্তর দিকে যায়, এবং যখন থর মরুভূমিতে পৌঁছায়, এতে কিন্তু জলীয় বাষ্প আর বিশেষ কিছু থাকে না, তার ফলে থর মরুভূমিতে বৃষ্টিপাত ঘটে না। এবং আরব সাগরীয় শাখার প্রভাবে
পশ্চিম ঘাট পর্বতমালার কোন ঢালে বেশি বৃষ্টিপাত হয়? পশ্চিম ঢালে। পূর্ব ঢালেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। তাহলে এটা হলো আরব সাগরীয় শাখার গল্প। এবার আমরা পড়ব বঙ্গোপসাগরীয় শাখা কি করে ভারতের বর্ষাকালের সূচনা করে, বা বঙ্গোপসাগরীয় শাখা কিভাবে ভারতের বর্ষাকালকে প্রভাবিত করে। দেখো, আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকাল মূলত ঘটিয়ে থাকে এই বঙ্গোপসাগরীয় শাখা। কিভাবে? ঠিক আরব সাগরীয় শাখার মতোই। এবার দেখো, এই জায়গাটা রয়েছে কন্টিনিউয়াসলি ভাবে, এটা পূর্বঘাট পর্বতমালা। আর বঙ্গোপসাগরীয় শাখা কোথায় সৃষ্টি হয়? এখানে। এবার বঙ্গোপসাগরীয় শাখার একটি সমস্যা হচ্ছে, ও কিন্তু সরাসরি এই দিক দিয়ে এই নিম্নচাপে আসতে পারে না, কারণ পূর্বঘাট পর্বতমালা ওকে বাধা দেয়, যেতে দেয় না। তখন ও কি করে, এই দিক দিয়ে এই দিকে আসার চেষ্টা করে, এই বাংলাদেশের উপকূল দিয়ে। তখন দেখো, এখানেই আবার হিমালয় পর্বতমালা রয়েছে, এই জায়গাটায় আরাকান হিমালয়। ফলে এই হিমালয় আবার এইদিকে ওকে ওকে যেতে বাধা দেয়, ও কিন্তু এই দিকেও আর যেতে পারে না। তার বদলে ও যায় উত্তর দিকে। এবার যখন উত্তর দিকে যায়, এইখানে দেখো একটি পাহাড় রয়েছে, আমরা মেঘালয় মালভূমি বলি। তাহলে মেঘালয় মালভূমির অবস্থান কেমন? এরকম এরকম ভাবে মেঘালয় মালভূমি অবস্থান করছে। এবার মেঘালয় মালভূমির এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই দিকটা হচ্ছে উত্তর দিক। বা মেঘালয় আমরা যদি খাসি পাহাড় বলি, এখানে একটা পাহাড় রয়েছে, তার নাম খাসি। এবার দেখো, এই বঙ্গোপসাগরীয় শাখা প্রথমে সে কি করে, এই মেঘালয় খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে প্রথম বাধা পায়। এই জায়গাটায় যখনই বাধা পায়, তাহলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই জায়গাটায়। এবং এতটাই বেশি বৃষ্টিপাত হয় যে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম এখানে সৃষ্টি করেছে। কোথায়? এই জায়গাটায়। এবার এখানে বৃষ্টিপাত ঘটানোর পর এই যখন উত্তর দিকে গিয়ে পৌঁছায়, উত্তর দিকে রয়েছে শিলং। শিলং নামক একটি শহর এখানে। তো সেই শিলংয়ে যখন গিয়ে পৌঁছায়, তাতে কিন্তু তখন কিন্তু জলীয়বাষ্পের পরিমাণ এই দক্ষিণ ঢালের মতো আর থাকে না। তখন শিলংয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এই জন্য শিলংয়ে টোটাল গড় বৃষ্টিপাতের পরিমাণ যেখানে 200 থেকে 250 সেন্টিমিটার। এবার 200 থেকে 250 সেন্টিমিটার কতটা হবে? আমাদের এখানে যেমন বৃষ্টিপাত হয় তেমন। সেই জায়গায় এখানে যে দক্ষিণ ঢালে মৌসিনরাম রয়েছে, মৌসিনরামের কিন্তু গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1300 থেকে 1400 সেন্টিমিটার। অথচ দেখো, এই যে দক্ষিণ ঢালে ছিল মৌসিনরাম, এই জায়গাটা ছিল মৌসিনরাম, এই জায়গাটা, আর উত্তর ঢালে রয়েছে শিলং। এদের মধ্যে দূরত্ব কিন্তু খুব বেশি নয়, খুবই সামান্য। অথচ দূরত্ব সামান্য হলেও এদের মধ্যে বৃষ্টিপাতের পার্থক্য হিউজ। কারণ এখানে রয়েছে 1300 থেকে 1400 সেন্টিমিটার বৃষ্টিপাত, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। আর এখানে মাত্র 200 সেন্টিমিটার, অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 1100 সেন্টিমিটারের পার্থক্য। অথচ এরা দুজন মাত্র পাহাড়ের দুটি ঢালে অবস্থিত। দক্ষিণ ঢালে রয়েছে মৌসিনরাম, আর উত্তর ঢালে রয়েছে শিলং। তো যাই হোক, আমরা শিলং কি করে কম বৃষ্টিপাত হয়, মৌসিনরামে কেন বেশি হয়, সেটা জেনে নিলাম। এটা কিন্তু ভারতের বর্ষাকালের একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা জানা প্রয়োজন। আমার মনে হয় পড়ানোটা একটু ডিটেলস হয়ে যাচ্ছে তোমাদের মাধ্যমিক অনুযায়ী। মাধ্যমিকে এতটা ডিটেলস হয়তো তোমাদের লাগবে না, কিন্তু আমি তবু পড়িয়ে দিচ্ছি ডিটেলস এই কারণেই, যদি এখান থেকে শর্ট প্রশ্ন আসে তোমাদের কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, তাহলে এবার আমরা পরের ধাপটা দেখে নিই। তাহলে এই শিলং পর্যন্ত এসে পৌঁছেছিল বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ুটা যখন আরো উত্তর দিকে যাওয়ার চেষ্টা করে, দেখো উত্তর দিকে রয়েছে পুরোটাই হিমালয় পর্বত। এবার যখনই এখানে হিমালয় পর্বত রয়েছে, এ কিন্তু আর উত্তর দিকে এই বায়ুটাকে যেতে দেয় না। তখন এই বায়ুটা বাধা পেয়ে পশ্চিম দিকে আসার চেষ্টা করে। এবার পশ্চিম দিকে যখন আসে, তখন দেখো এই জায়গা থেকে কিন্তু গঙ্গা নদী এই পর্যন্ত প্রবাহিত হয়েছে। তখন এই গঙ্গা বেসিন, এবার গঙ্গা বেসিন কেন ধরে? কারণ গঙ্গার দক্ষিণ দিকে এই জায়গা রয়েছে ভারতের ভারতের মালভূমি, যেটা উঁচু। উত্তর দিকে রয়েছে হিমালয়। তাহলে এই উঁচু অংশ আসতে পারে না, আর হিমালয়েও যেতে পারে না। তখনও কিন্তু এই গঙ্গা বেসিন ধরে উত্তর দিকে যেতে থাকে, এবং শেষে গিয়ে এই নিম্নচাপ অঞ্চলে বা থর মরুভূমিতে এসে পৌঁছায়। এবার এই পূর্ব দিক থেকেও যত পশ্চিম দিকে যেতে থাকে, তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে।
পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি আর পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম। যখন এই থর মরুভূমিতে এসে পৌঁছায় তখন কিন্তু ওতে জলীয় বাষ্প বিশেষ কিছু থাকে না, প্রায় জলীয় বাষ্প এখানে এসে শেষ হয়ে যায়, ফলে থর মরুভূমিতে আর বৃষ্টিপাত হয় না। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করলে যে আরব সাগরীয় শাখা যখন থর মরুভূমিতে আসে তখনও বৃষ্টিপাত ঘটে না, আবার বঙ্গোপসাগরীয় শাখা যখন এতটা ঘুরে ঘুরে থর মরুভূমিতে আসে তখনও তাতে জলীয় বাষ্প থাকে না। ফলে কিভাবে এখানে বৃষ্টিপাত হবে? এখানে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে এখানে তৈরি হচ্ছে মরুভূমি বা থর মরুভূমি। তো এটা হচ্ছে এইভাবে ভারতের বর্ষাকাল ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার বর্ষাকাল বা বলতে পারি এইভাবে ভারতের মৌসুমী বায়ু, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা আর একটি বঙ্গোপসাগরীয় শাখা ভারতের বর্ষাকালকে নিয়ন্ত্রণ করে থাকে। আমি জাস্ট বারবার বলছি, এখন কিন্তু কনসেপ্ট বোঝাচ্ছি, এবার তোমরা কি করে সংক্ষেপে লিখবে সেটা আমি দেখাবো। তো আশা করছি বর্ষাকাল কি করে হয় সেটা তোমরা বুঝতে পারলে। এর বৈশিষ্ট্যগুলো আমি স্লাইডে নিয়ে আসছি এরপর। আর একটি কাল বাকি থাকলো, সেটা আমরা পড়ে নিই, সেটা হচ্ছে শরৎকাল। যদিও এটা ছোট্ট একটা অংশ, মানে টাইম ফ্রেমের দিক থেকে খুব বড় কিছু নয়। তাহলে আমরা শরৎকালে কি পড়বো? তাহলে একটা জিনিস ভেবে দেখো, বর্ষাকালের পরে কিন্তু আসে শরৎকাল। তাহলে বর্ষাকালে কি করেছে? বায়ুটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। কি বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। তো যখন এইখানে এসছে, এরপর শরৎকাল মানে কি? শরৎকাল মানে সূর্যের আবার দক্ষিণায়ন ঘটে। সূর্য তখন দক্ষিণ গোলার্ধের উপর লম্বভাবে কিরণ দিতে থাকে, তখন দক্ষিণ গোলার্ধে এখানে তৈরি হয় লো প্রেসার, মানে জাস্ট শুরু হয়, তখন কিন্তু খুব জোরালো লো প্রেসার হয়নি। আর উত্তর গোলার্ধের এখানেও কিন্তু তখন তৈরি হতে শুরু করে হাই প্রেসার শরৎকালের শুরুতে। তখন যে বায়ুটা এই যে বঙ্গোপসাগর থেকে ভারতের এই থর মরুভূমি পর্যন্ত এসে পৌঁছেছিল, এই বায়ুটার প্রবাহ বন্ধ হয়ে যায়, আর প্রবাহ হয় না, কারণ তখন এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার। তখন এই বায়ুটাই ঘুরে আবার এই দিক থেকে প্রবাহিত হয়ে এই দিকে আসার চেষ্টা করে। অর্থাৎ একে আমরা বলি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। কেন প্রত্যাবর্তনকারী বলছি? কারণ এ বর্ষাকালে একদিক থেকে প্রবাহিত একদিকে গেছে, ঠিক শরৎকালে তার বিপরীত দিক থেকে প্রবাহিত হতে শুরু করেছে। একে আমরা বলি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রভাবেই কিন্তু ভারতে শরৎকালের সূচনা হয়। তাহলে এবার শরৎকাল মোটামুটি কখন হয়? অক্টোবর নভেম্বর মাসে হয়। আর এই শরৎকালে, যেহেতু শরৎকাল অক্টোবর নভেম্বর মাসে হচ্ছে, তাহলে এখানে কিন্তু তখন অটোমেটিক এই জায়গাটায় ঠান্ডা শুরু হয়ে গেছে, মানে ঠান্ডা পড়তে শুরু করেছে। গরমকাল পেরিয়ে আমরা শরৎকালে চলে এসেছি, মানে সেখানে আস্তে আস্তে সূর্য দক্ষিণ গোলার্ধের উপর লম্বভাবে কিরণ দিতে শুরু করেছে। তাহলে ভারতে উত্তর অংশে, বিশেষ করে এই অংশে কিন্তু তখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে। এই জন্য শরৎকালে দেখবে যে জলবায়ু অনেক মনোরম থাকে, খুব বেশি ঠান্ডাও নয়, খুব বেশি গরমও নয়, কারণ শীতের আগে আর গ্রীষ্মের পরে এই শরৎকাল আসে। আর শরৎকাল তাহলে কোন বায়ুর প্রভাবে, যদি প্রশ্ন আসে যে শরৎকাল কোন বায়ুর প্রভাবে হয়, মনে রাখবে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে হয়। বর্ষাকাল হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, আর শরৎকাল হয় ঠিক তার বিপরীত, উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। তো আশা করছি শরৎকালে বুঝতে পেরেছ। এবার আমরা যদি কনসেপ্টটা তোমার বোঝা হয়, বুঝে যাও, তাহলে কিন্তু আমি এবার যেটা তোমাদেরকে খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো যে পরীক্ষা আসলে তোমরা কি করে লিখবে, কি করে লেখা উচিত, সেটা তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে, আমাদের খুব একটা সমস্যা হবে না। তো চলো আমরা এবার সেইটা দেখে নিই, কি করে আমরা পরীক্ষা এলে এটা লিখব। তাহলে আমরা শুরু করব। পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা যদি এই কালগুলো আসে কি করে লিখব, তাহলে আমরা ভাগ করেছিলাম, দেখো কি 4 ভাগে। কি কি? শীতকাল, আমি এখানে লিখে দিয়েছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এখানে গ্রীষ্মকাল মার্চ থেকে মে, এখানে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, এটা শরৎকাল অক্টোবর নভেম্বর। তো এইভাবে কিন্তু 4টি ঋতু ভারতে তৈরি হয়। এবার আমরা পড়বো এই ঋতুগুলোর পরীক্ষায় কি করে লিখবো। দেখো শীতকাল, তাহলে শীতকাল আমি দেখো প্রথমেই বুঝিয়ে দিয়েছি, এটা শুষ্ক এবং শীতল।
উত্তরে তাপমাত্রা কত থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এই অংশে তাপমাত্রা কম থাকে। কেন কম থাকে আমি অলরেডি বলে দিয়েছি, তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, দক্ষিণ দিকের তাপমাত্রা থাকে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি এর আগে গ্রীষ্মকাল পড়াতে গিয়ে তোমাদেরকে বললাম যে উত্তর ভারতে তাপমাত্রা বেশি থাকে আর দক্ষিণ ভারতে তাপমাত্রা কম থাকে। এবার তোমরা এখানে একটা উল্টো জিনিস দেখতে পাচ্ছ, দেখো এখানে কি বলছে, যখন শীতকাল তখন উত্তর ভারতের তাপমাত্রা প্রথমে 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড আর দক্ষিণ ভারতের তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেন? কারণ উত্তর ভারত তখন ল্যান্ডলক, উত্তর ভারতে কিন্তু জলাশয় নেই, আর দক্ষিণ ভারতের 3 দিকে জল রয়েছে, এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগর। তো আমি আগেই বললাম যে জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় না, আবার খুব তাড়াতাড়ি শীতল হয় না। এবার যেহেতু জলের কাছে স্থলভাগগুলো রয়েছে, তারা কিন্তু উত্তর ভারতের মতো দ্রুত শীতল হবে না, ধীরে ধীরে শীতল হবে। সেই জন্য দক্ষিণ ভারতের তাপমাত্রা শীতকালে উত্তর ভারতের তুলনায় প্রথম দিকে বেশি থাকে। এই জন্য এখানে লেখা আছে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর শীতকালে শীতলতম মাস কোনটা? জানুয়ারি। কেন শীতকাল হয় আমি ব্যাখ্যা করেছি, তোমরা যারা এইমাত্র জয়েন করলে তাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে একবার ধৈর্য ধরে দেখো। ভারতের ঋতু বা ভারতের জলবায়ু কোনোদিন ভুলবে না। তো যাই হোক, তাহলে শীতকালে এটা বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে। পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা কি সেটা আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। যে ওই যে বলেছিলাম যে ভূমধ্য সাগর থেকে একটা বায়ু এই যে ভারতের এখানে আসে, এই ভূমধ্য সাগর থেকে যখন আসে তখন জলীয় বাষ্প সংগ্রহ করে শীতকালে, এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন এই জায়গায় প্রথম প্রবেশ করে এখানে বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে শীতকালে কিছু কিছু বৃষ্টিপাত হয়ে থাকে 2-4 দিনের জন্য, যাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। আচ্ছা, এরপরে হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলেও কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। কেন হয় সেটা আমি ব্যাখ্যা করেছি, দেখবে। এই বায়ুটা, এই যে এই বায়ুটা ধরো এই দিক দিয়ে আসছে, তাহলে এই দিক দিয়ে এসে এখানে বঙ্গোপসাগরে প্রবেশ করে, বঙ্গোপসাগরের ওই থেকে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে আবার যখন এই করমণ্ডলে আসে, এখানে রয়েছে দেখবে পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালার এখানে বাধা পায়, বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। তাহলে শীতকালে ভারতের এই জায়গায় যেমন বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, আবার এখানেও কিন্তু করমণ্ডল উপকূলেও বৃষ্টিপাত হচ্ছে। তাহলে দু জায়গায় বৃষ্টিপাত হয়। এই যে লেখা আছে যে ফিরে যাওয়া বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা আমি ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে যদি তোমাদের কিছু কিছু স্ক্রিনশট নেওয়ার দরকার থাকে তোমরা নিয়ে রাখতে পারো। এরপর আমরা প্রবেশ করলাম গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে আমি যেটা এর আগে বারবার ব্যাখ্যা করেছি, তাহলে কোথায় নিম্নচাপ সৃষ্টি হচ্ছে গ্রীষ্মকাল মানেই তখন আমাদের উত্তর ভারতের উপর নিম্নচাপ এবং দক্ষিণ ভারতের যে জলভাগ রয়েছে মহাসাগর সেখানে কিন্তু তখন উচ্চচাপ। এই জন্য এবার রাজস্থানের তাপমাত্রা 48 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়, কখনো কখনো 55 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি বারবার। 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যপ্রদেশ গুজরাটে তাপমাত্রা হয়ে থাকে। আর প্রচন্ড উত্তাপের ফলে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়, এটি পরে মৌসুমী বায়ুকে টেনে আনে। আচ্ছা, আমি পড়ানোর সময় তোমাদেরকে একটা খুব ভালো ইন্টারেস্টিং তথ্য দিয়েছিলাম, তথ্যটাকে আমি আরেকবার ব্যাখ্যা করে দিই। আমি বলেছিলাম যে ভারতের মৌসুমী বায়ু কখন আসবে, কতটা বৃষ্টিপাত ঘটাবে, সেটা কিন্তু পুরোটা নির্ভর করে এই অংশে কতটা গ্রীষ্মকাল আছে, এই অংশের উপর গ্রীষ্মকাল বা সূর্য কত লম্বভাবে কিরণ দিচ্ছে। এখানকার তাপমাত্রা যত বেশি হবে তত গভীর নিম্নচাপ তৈরি করবে, আর সেই নিম্নচাপ যদি বেশি পরিমাণে তৈরি হয় তাহলেই কিন্তু এ সহজে বর্ষাকেও টেনে আনতে পারবে। মানে আরব সাগরের শাখা এবং বঙ্গোপসাগরের শাখাকে তাড়াতাড়ি ভারতের মধ্যে টেনে আনতে পারবে বেশি পরিমাণে, ফলে সেবার কিন্তু বর্ষাকালের পরিমাণও বেশি হবে। তো প্রথম থেকে যারা ক্লাসটা করেছো তারা আশা করছি শুনেছো। এই জন্য এখানে বলেছে যে গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়, এটিই পরে মৌসুমী বায়ুকে টেনে আনে। আচ্ছা, এরপরের অংশে আমরা চলে যাই। এবার গ্রীষ্মকালে স্থানীয় ঝড় আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা, লু আদিটা বলা হয়নি, এটা আমি আলাদা একদিন ক্লাস নেব। অলরেডি আমি স্থানীয়ভাবে পড়ানোর সময় একবার বলে দেবো, আলাদা ক্লাস নেব। কালবৈশাখী কি সেটা আমি পড়িয়ে দিয়েছি, বরদৈছিলা কি পড়িয়ে দিয়েছি, আম্রবৃষ্টি কি সেটাও কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। দেখো ম্যাক্সিমাম অংশ কিন্তু আমি পড়িয়েই দিয়েছি।
তোমাদের কাজ হচ্ছে এবার শুধু সেগুলোকে গুছিয়ে লিখে নেওয়া। প্রথম থেকে যারা ক্লাস করছো তোমরা কিন্তু আশা করছি পুরোটাই প্রথমে জেনে গেছো, এখানে খুব বেশি নতুন তথ্য নেই। আচ্ছা, বর্ষাকাল, আগমনকাল, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন বর্ষাকালের সূচনা হয়, সমুদ্র থেকে প্রচুর আর্দ্রতা নিয়ে আসে, পুরোটা ব্যাখ্যা করেছি আমি। আচ্ছা, মৌসুমী বায়ু মৌসুমী বিস্ফোরণ কি, এটা একবার আমি বলে দিই মৌসুমী বিস্ফোরণটা কি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মৌসুমী বিস্ফোরণ আমরা কাকে বলবো? আচ্ছা, ভারতে বর্ষাকাল মানে ভারতে গ্রীষ্মকাল যখন থাকে, এই উত্তর ভারতের উপর যখন প্রচন্ড নিম্নচাপ তৈরি হয়, উত্তর ভারতের এই জায়গাটায়, কোথায়, এখানটায় প্রচন্ড নিম্নচাপ তৈরি হয়, তখন বললাম যে দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারতের দক্ষিণে অবস্থিত যে সাগর বা মহাসাগর, সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এবার এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই পূর্বঘাট পর্বতমালার কোনো কোনো জায়গা দিয়ে দক্ষিণ ভারতে কিন্তু প্রবেশ করে যায় প্রথমে ভারতের বর্ষাকালের সূচনায়। এবার যখন এই জায়গাটা প্রবেশ করে যায় তখন এই বায়ুর প্রভাবে হঠাৎ করে এখানে প্রচন্ড মানে বর্ষা, বৃষ্টিপাতের সূচনা ঘটে। যে বৃষ্টিপাতের এখানে এতটাই সূচনা ঘটে যে হঠাৎ করে তাপমাত্রা কমে যায় এবং প্রচন্ড বৃষ্টির ফলে কিন্তু এখানে একটা স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি করে। এটাকে এক কথায় মৌসুমী বিস্ফোরণ বলে। প্রচন্ড বৃষ্টি সহ এই বায়ুর আগমন ঘটে বলে একে বলা হয় মৌসুমী বিস্ফোরণ। তো সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মৌসুমী বিস্ফোরণ কি। আর ভারতের 90% বৃষ্টিপাত এই দক্ষিণ পশ্চিমে হয়ে থাকে। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা দেখে নিই কি রয়েছে। এর পরের অংশে রয়েছে দেখো মৌসুমী বায়ু দুটি শাখা, আরব সাগরীয় শাখা আমি ব্যাখ্যা করলাম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা আর একটি বঙ্গোপসাগরীয় শাখা। এই যে ত্রিভুজের মতো ভারতবর্ষ দক্ষিণ অংশটা, আরব সাগরীয় শাখা এই দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরীয় শাখা এই দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এটা অলরেডি তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো, আর নতুন করে এখানে বোঝানোর কিছু নেই। আরব সাগরীয় শাখা এখানে ওই একই জিনিস ব্যাখ্যা করা আছে যে পশ্চিমঘাট পর্বতমালা প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আচ্ছা, এই ঘাট আরেকবার আমি বলে দিই, এটা পশ্চিমঘাট পর্বতমালার এটা পশ্চিম ঢাল, এটা হচ্ছে পশ্চিম ঢাল আর এটা পূর্ব ঢাল। এবার পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে যখন আরব সাগরীয় শাখা প্রথম এসে আঘাত করে তখন এই জায়গায় উপর দিকে উঠতে থাকে, যত উপরে ওঠে ঘূর্ণিভবন ঘটে, ঘূর্ণিভবনের ফলে এখানে মেঘ তৈরি করে, এই মেঘ থেকে প্রচন্ড বৃষ্টিপাত ঘটায়। এটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা কি বলি, শৈলক্ষেপ বৃষ্টিপাত। এই শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ুটা যখন পূর্ব ঢালে এসে পৌঁছায় এতে কিন্তু বৃষ্টিপাত মানে জলীয় বাষ্প খুব একটা থাকে না, বরং বায়ুটা উপর থেকে নিচের দিকে নামতে থাকে। যত নিচে নামে তত কিন্তু উষ্ণতা বাড়তে থাকে, কারণ আমরা জানি ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, কিন্তু এখানে উচ্চতা যত নিচের দিকে নামতে থাকে উষ্ণতা বাড়বে, ফলে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, ফলে এ তো বৃষ্টিপাত ঘটাবেই না, আশেপাশে যদি জলীয় বাষ্প থাকে সেও এর শুষে নেবে, ফলে পূর্ব ঢালে বৃষ্টিপাতের পরিমাণ হয় খুব কম, একে আমরা বলি বৃষ্টির ছায়া অঞ্চল। আর পশ্চিম ঢালে তখন কিন্তু ঘটে থাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর বঙ্গোপসাগরীয় শাখার এখানে ব্যাখ্যা আছে, দেখো আমি যেটা ভালোভাবে ব্যাখ্যা করলাম যে পূর্ব হিমালয় গারো খাসি জয়ন্তনা পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এটা আমি ব্যাখ্যা করে দিয়েছি যে এই জায়গাটা মনে করো, এই জায়গাটায় গারো খাসি জয়ন্তে পাহাড় রয়েছে, এখান থেকে বঙ্গোপসাগরে গিয়ে এই দক্ষিণ ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সর্বোচ্চ প্রায় 1400 সেন্টিমিটার মৌসিনরাম, কিন্তু শিলং অবস্থিত এরকম জায়গায়, তাহলে উত্তর ঢালে গিয়ে যখন শিলংয়ে পৌঁছায় তখন শিলংয়ে বৃষ্টিপাত হয় না, হলেও তার পরিমাণ হয় খুবই কম, যেটাকে আমরা বলে থাকি বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে শিলংও কিন্তু একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। বৃষ্টির ছায়া অঞ্চল কি, বৃষ্টিপাত পড়ানোর সময় আমি আরো ডিটেলস পড়াবো, আশা করছি এটা বুঝতে অসুবিধা হয়নি। আর দুই একটি অংশ রয়েছে আমরা দেখে নিই। শরৎকাল, এটা স্থলভাগে উচ্চচাপ জলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। ওই যে শরৎকাল আমি পড়াতে গিয়ে বললাম যে সূর্যের আবার দক্ষিণায়ন শুরু হচ্ছে, ফলে এখানে আবার নিম্নচাপ, এখানে আবার উচ্চচাপ তৈরি হয়। এই যে বায়ুটা বর্ষাকালে ফিরে গিয়েছিল, শরৎকালে সেই বায়ুটাই আবার তার বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে গিয়েছিলাম যে এই সময় উপকূলে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়। এই শরৎকালে কখনো কখনো কিন্তু এখানে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি আশ্বিনের ঝড়। আশ্বিন মাসে এই ঝড়টা হয় বলে এর নাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড়।
এখানে আমি পুরোটা সারসংক্ষেপ করে দিয়েছি যে কোন বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, কোন বায়ুর প্রভাবে কি ঘটনা ঘটে, এবং শীতকাল সহ শরৎকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল তাদের অবস্থান মানে কোন কোন মাসে রয়েছে। তো এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, পড়ার সময় কাজে লাগবে বা নোটস তৈরির সময় কাজে লাগবে। আর ক্লাসটা মোটামুটি আজকে এ পর্যন্তই। ক্লাসটা শেষ করার আগে একটি কথা বলবো, তোমরা যদি চাও তাহলে আমি একটা টেলিগ্রামে আলাদা একটা গ্রুপ করে দিতে পারি। তোমরা যদি কেউ সেলফ স্টাডিজ করো, মানে নিজে থেকেই নোটস তৈরি করো এবং ভাবো যে নোটসটা ঠিকঠাক হয়েছে কি হয়নি, কারো হেল্প প্রয়োজন, তাহলে তোমরা কিন্তু তখন নোটসগুলো তৈরি করার পর তার পিডিএফ কপি যদি টেলিগ্রামে দিয়ে দাও, আমি চেক করে সেটাও তোমাদেরকে যদি সময় পাই, সবার হয়তো সব সময় পাবো না, কিন্তু হয়তো একজনের দেখলাম, দেখে আমি আবার সেটাকে রিপোস্ট করলাম, তোমরা সবাই সেখান থেকে দেখে নিতে পারলে যে অ্যাকচুয়ালি নোটস কেমন হওয়া উচিত। আর একটি সাজেশন দেবো, নোটস নিজে করো। নোটস দরকার হলে 3-4টে বইয়ের হেল্প নাও, আমি পড়াচ্ছি, কোনো অসুবিধা হবে না। দরকার হলে আমি তোমাদের হেল্প করব। একবার নিজে নোটস তৈরি করতে পারলে সেটা কিন্তু আর মুখস্থ করার প্রয়োজন হয় না। বুঝে বুঝে যদি পড়ে নাও, 10 মিনিটে নোটস পড়া হয়ে যাবে। আর অন্যের টিউশন থেকে নোটস পড়া মানে মুখস্থ করা আর বই পড়া একই ব্যাপার, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তো তোমরা যদি চাও যে টেলিগ্রামে আলাদা একটা গ্রুপ করি মাধ্যমিকদের জন্য, যার তোমরা নিজেরা গ্রুপ ডিসকাশন করতে পারবে, আর প্রয়োজন হলে আমি হেল্প করতে পারবো, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তারও ব্যবস্থা করতে। তো আজকে ক্লাসটা অনেকটা লং হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। যদি ভূগোল ভালোভাবে বুঝতে হয় তাহলে কিন্তু একটু বড় ক্লাস প্রয়োজন। তোমরাও ধৈর্য ধরে আশা করছি ক্লাসটা করেছো। আর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে বলবে, আমি চেষ্টা করব যদি পরের ক্লাসে আবার সেটাকে ডিসকাশন করে দিতে। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, আমি নিশ্চয়ই পরের ক্লাসে তোমাদের সেটা চেষ্টা করব। আচ্ছা, টেলিগ্রাম বলছো সবার নেই, তাহলে কিসে গ্রুপ করলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে জানাবে। হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে নাম্বারগুলো সব লিক হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, কে তোমরা কোত্থেকে আমার ভিডিও দেখছো আমি তো জানি না। এবার হোয়াটসঅ্যাপে সে নাম্বার অ্যাড হলে তাহলে একজনের নাম্বার অন্যজন পেয়ে যাবে, সেটা একটা বড় সমস্যা। সেই জন্য আমি হোয়াটসঅ্যাপটা চাইছিলাম না। যদিও এখন হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে নাম্বার হাইড করে আসছে, কিন্তু এখনো পুরো ফিচারটা আসেনি। ভবিষ্যতে এলে সেটা সুবিধা হবে, কিন্তু তোমরা দেখবে, নিজেরা ভেবে দেখো, যার যেটা সুবিধা কমেন্ট করো, এবং আমি শেষে চেষ্টা করব কি করা যায়। তো আশা করছি ক্লাসটা ভালোই লেগেছে। তো যাই হোক, তোমরা আজকে সম্ভব হলে কালকে একবার বই থেকে এটা পড়তে গিয়ে যদি কোথাও অসুবিধা থাকে সেটা লিখে রাখবে, আমাকে পরে কমেন্ট করে জানাবে, সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দেবো। আমি আপাতত শুধু মাধ্যমিকদের জন্য তোমাদের জন্য স্পেশাল ক্লাস করছি। আচ্ছা, একটি রিকোয়েস্ট করছি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় উপকার হচ্ছে, অন্তত একটু শেয়ার করে দিও, যাতে আমাদের কমিউনিটিটা বাড়ে, আমরা একসঙ্গে সবাই গ্রুপ স্টাডিজ করতে পারি ভালোভাবে। আর আমার চ্যানেলটা অনেক দিন পর আবার নতুন করে শুরু করেছি, তো সেক্ষেত্রে আমি হিউজ কিছু আশা করছি না যে আমার চ্যানেলে ভিউ বেড়ে যাবে হবে। আমি জাস্ট পড়ানো বলতে পারো আমার একটা হবি, সেই জন্য কিছুটা সময় তোমাদের জন্য দিচ্ছি। আমারও ভালো লাগে ডিসকাশন করতে, ভালো স্টুডেন্ট পেলে পড়াতে, এর বেশি কিছু নয়। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। সবার জন্য গুড নাইট।